जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। थोड़े आंसू है, थोड़ी हंसी, आज गम है तो कल है खुशी। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। তো বন্ধুরা, আমাদের জীবনটাও ঠিক এই রকমই। কখনো আমরা হেরে যাই বা ব্যর্থ হই, আবার কখনো আমরা জিতে যাই। কখনো আমাদের জীবনে দুঃখ, আবার কখনো আমাদের জীবনে আনন্দ। তো এই নিয়েই আমাদের জীবন। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 7 ভূগোলের ভূমিরূপ এই চ্যাপ্টারটা সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো ভূমিরূপ কি? তো দেখো, ভূমি অর্থাৎ মাটি, আমাদের যে পৃথিবীর ওপরের অংশটা, পৃথিবীর ওপরে যে মাটির অংশটা রয়েছে, সেটা দেখো বিভিন্ন রকমের রূপ রয়েছে। কোথাও রয়েছে বিরাট উঁচু পর্বত, আবার কোথাও রয়েছে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি, আবার কোথাও রয়েছে একেবারে সমান সমতল। তাহলে আমাদের ভূমির অর্থাৎ পৃথিবীর ওপরের যে অংশটা, সেই ওপরের অংশটার যে রূপ, সেটাই হচ্ছে ভূমিরূপ। কোথাও প্রচুর উঁচু পর্বত রয়েছে, আবার কোথাও উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি রয়েছে, আবার কোথাও একদম সমান সমতল রয়েছে। তো এই সব কিছুই এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তো দেখো, ভূমিরূপ কাকে বলে সংজ্ঞাটা আগে দেখে নিই। পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ পৃথিবীর ওপরের অংশে, পৃথিবীর যে ওপরের অংশটা, আমরা পৃথিবীর ওপরের অংশই আছি, তো সেই পৃথিবীর ওপরের অংশটা পৃথিবী পৃষ্ঠে ভূমির বৈচিত্র্য, ভূমির যে বিভিন্ন রকমের বৈচিত্র্য, বিভিন্ন রকমের যে ভূমিরূপ, কোথাও উঁচু নিচু পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, এই যে বিভিন্ন রকমের বৈচিত্র্য, সেটাই হলো ভূমিরূপ। তাহলে পৃথিবীর যে ওপরের অংশটা, যে ভূমি অর্থাৎ যে মাটি, তার যে বিভিন্ন রকমের রূপ, তার যে বিভিন্ন রকমের বৈচিত্র্য, সেটাই হচ্ছে ভূমিরূপ। এবার দেখব ভূমিরূপ কয় প্রকার। ভূমিরূপ প্রধানত 3 প্রকারের হয়। কি কি দেখো, প্রথম হচ্ছে পর্বত, যেটা প্রচুর উঁচু হয়। তারপর হচ্ছে মালভূমি, যেটা উঁচু নিচু ঢেউ খেলানো হয়। এবং তারপর হচ্ছে যেটা সমান একদম, সেটা হচ্ছে সমভূমি। তো এই 3 প্রকারের ভূমিরূপ হয়, পর্বত, মালভূমি এবং সমভূমি। তো এই চ্যাপ্টারে আমরা এই পর্বত, মালভূমি, সমভূমি কি, এদের আবার বিভিন্ন রকমের শ্রেণী বিভাগ, সেগুলো এই চ্যাপ্টারে আমরা জানবো। তো এইবার আমরা তার আগে আমরা জানবো যে এই যে ভূমিরূপগুলো, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো সৃষ্টি হয়েছে কিভাবে, এগুলো কিভাবে হয়েছে, সেগুলো আমরা জানবো। তো দেখো, এই যে ভূমিরূপ যে তৈরি হয়েছে, ভূমিরূপ গঠনকারী যে শক্তি, সেটা 2 প্রকারের হয়। ভূমিরূপ গঠনকারী যে শক্তি, সেটা 2 প্রকারের। কি কি? একটা হচ্ছে ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, এইটা বেশি ইম্পর্টেন্ট। তো পৃথিবীর ভিতরে অর্থাৎ মাটির অনেক নিচে এমন কিছু হয় যার জন্য এরকম ভূমিরূপগুলো সৃষ্টি হয়। আর একটা হচ্ছে বাইরের শক্তি বা বহির্জাত শক্তি। আবার পৃথিবীর বাইরেও এমন কিছু হয়, এমন কিছু শক্তি আছে যেগুলো ভূমিরূপকে বিভিন্ন রকম পরিবর্তন করে বা ভূমিরূপ তৈরি করে। তো প্রথমে আমরা ভিতরকার শক্তিটা জেনে নেব। তো দেখো কি, আমাদের এই যে পৃথিবীর যে ওপরের অংশটায় আমরা আছি, এবার এই পৃথিবীর যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠটা আছে বিভিন্ন প্লেট বা পাতের ওপর, বিভিন্ন প্লেট আছে, এই যে এগুলো বিভিন্ন রকম প্লেট বা পাতের ওপরে, এই যে আমরা যেখানে আছি, যে মাটি বা আমরা যে ভূপৃষ্ঠের উপর আছি, সেটা বিভিন্ন প্লেটের উপরে আছে, প্লেট বা পাতের উপরে আছে। আর এই পাতগুলো আবার আছে পৃথিবীর ভিতরে বা অভ্যন্তরে এক ধরনের থকথকে সান্দ্র, না কঠিন না তরল, এক ধরনের পদার্থের উপর, প্রচন্ড উত্তপ্ত এক ধরনের পদার্থের উপর, যাকে আমরা বলি ম্যাগমা। এই যে ভিতরের এই লাল অংশটা, এগুলো হচ্ছে ম্যাগমা। এটা হচ্ছে একটা থকথকে পদার্থ, জেলির মতো। এইবার এই যে
মানে ম্যাগমা রয়েছে পৃথিবীর ভিতরে, এই ম্যাগমাটা স্থির নয়। এই ম্যাগমাটার মধ্যে এক ধরনের স্রোত দেখা যায়। কিরকম? এই ম্যাগমাটা প্রচন্ড উত্তপ্ত, যত ভিতরের দিকে দেখা যাবে, মানে পৃথিবীর ভিতরে কেন্দ্রের দিকে, মানে মাটি খুঁড়ে খুঁড়ে যত নিচের দিকে যাওয়া যাবে একদম কেন্দ্রের দিকে, তত বেশি উত্তপ্ত। এবার কি হয়, উত্তপ্ত ম্যাগমা উপরের দিকে উঠে আসে, আবার উপরের একটু ঠান্ডা, অপেক্ষাকৃত ঠান্ডা ম্যাগমা নিচের দিকে যায়। তো এইভাবে একটা স্রোত তৈরি হয় এই ম্যাগমার মধ্যে। এবারে সেই কারণে এই ম্যাগমা সচল, ম্যাগমাটা মানে স্থির নয়। এবার তার উপরে এই যে প্লেটগুলো আছে, ফলে প্লেটগুলো স্থির নয়। কখনো কি হয়, প্লেটগুলো একটা থেকে একটা থেকে আরেকটা দূরে চলে যায়, আবার কখনো পরস্পরের কাছে আসে। এরকম প্লেটগুলো সবসময় নড়াচড়া করছে। এর ফলে ভূ আলোড়নের সৃষ্টি হয়। ভূ আলোড়ন অর্থাৎ ভূমিকম্পের সৃষ্টি হয়, এবং তার ফলে বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি হয়। পর্বত সৃষ্টি হতে পারে, মালভূমি সৃষ্টি হতে পারে, সমভূমি সৃষ্টি হতে পারে। তাহলে এইটা হচ্ছে ভিতরকার শক্তি, যেটা পৃথিবীর ভিতরে কাজ করছে, এইটাই বেশি ইম্পর্টেন্ট। আর এরপর আসি বাইরের শক্তি। বাইরের শক্তি কি? ধরো পৃথিবীর উপরে কোনো পর্বত আছে বা মালভূমি আছে, সেগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন বৃষ্টি, বায়ু প্রবাহ, অনেক জায়গায় যে প্রচন্ড গতিবেগে বায়ু প্রবাহিত হয়। তারপরে ধরো সূর্যের তাপ, নদীর স্রোত, সমুদ্রের স্রোত, এইসবের দ্বারা কি হয়, এই সমস্ত ভূমিরূপ কোথাও ক্ষয় পায়, অর্থাৎ ক্ষয়ে যায়। উঁচু থেকে ধীরে ধীরে নিচে ক্ষয়ে ধীরে ধীরে নিচু হয়, ক্ষয়ে যায়, ফলে তার উচ্চতা কমে যায়। আবার সেই ক্ষয় পাওয়া পদার্থগুলো, এই যে ধরো এই যে ক্ষয় পেয়ে যে ধরো ছোট ছোট ওই পাথর, নুড়ি, মাটি, এইসবগুলো কি হয়, কোথাও গিয়ে আবার জমা হবে, কোথাও গিয়ে সঞ্চয় হবে। সেখানে গিয়ে কি হবে, ভূমির উচ্চতা আবার বেড়ে যাবে। তাহলে মানে বাইরের শক্তিটা দু রকম ভাবে হয়। কোথাও ক্ষয় পায়, ফলে উচ্চতা কমে যায়। আবার কোথাও সেই ক্ষয় পাওয়া পদার্থগুলো কোথাও গিয়ে জমা হয়, ফলে উচ্চতা বেড়ে যায়। এইভাবেও বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি হয়। তো এই দুটো শক্তির দ্বারা ভূমিরূপ সৃষ্টি হয়। একটা হচ্ছে ভিতরকার শক্তি, একটা হচ্ছে বাইরের শক্তি। বোঝা গেল? এইবার আমরা এই যে তিন প্রকার ভূমিরূপ বললাম, পর্বত, মালভূমি এবং সমভূমি, এই তিন প্রকার ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আছে পর্বত। দেখো, পর্বত আমরা জানি যে প্রচুর উঁচু হয় পর্বত। তো কি পর্বত? সমুদ্র পৃষ্ঠ থেকে, যে সমুদ্রের যে লেভেল, সমুদ্রের ধরো এইটা লেভেল, সমুদ্রের লেভেল থেকে কমপক্ষে 1000 মিটারের বেশি উঁচু, সমুদ্রের লেভেল থেকে কমপক্ষে 1000 মিটারের বেশি উঁচু যে সমস্ত ভূমিগুলো আছে, ভূমিরূপগুলো আছে, সেইগুলোকে বলা হয় পর্বত। কমপক্ষে 1000 মিটার, তার বেশিও হয় অনেক পর্বত, যেমন মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848 মিটার, অনেক উঁচু। কিন্তু মিনিমাম 1000 মিটারের বেশি যদি হয় সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, তাহলে তাকে আমরা পর্বত বলবো। আর সবসময় উচ্চতাটাকে সমুদ্রপৃষ্ঠ থেকে ধরা হয়, সমুদ্রের যে লেভেল সেই লেভেল থেকে সবসময় ধরা হয়। সমুদ্রের লেভেল থেকে নিচু না সমুদ্রের লেভেল থেকে উঁচু, এইভাবে ধরা হয়। তো পর্বতটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারের বেশি হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারের বেশি, 1000 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট, অনেক দূর বিস্তৃত। একটা আমরা জানি একটা পর্বত বিশাল একটা জায়গা জুড়ে, বিশাল একটা অঞ্চলে অবস্থান করে, এবং শিলা দ্বারা গঠিত, বিভিন্ন রকম শিলা, বিভিন্ন রকমের শিলা, পাথর ইত্যাদি দিয়ে তৈরি হয়। একেই বলা হয় পর্বত। ওকে, এবার পর্বতের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। পর্বতের কি বৈশিষ্ট্য দেখো, পর্বত বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করে, বিস্তৃত অঞ্চল মানে একটা বিশাল বড় অঞ্চল জুড়ে অবস্থান করে। ভূমির ঢাল খুব খাড়া হয়, ভূমির ঢাল খুব খাড়া হয়, পর্বত অনেক উঁচু উঁচু হয়, তো পর্বতের ভূমির ঢাল খুব খাড়া হয়। সুউচ্চ শৃঙ্গ বিশিষ্ট হয়, পর্বতে দেখো শৃঙ্গ থাকে, শৃঙ্গ, এই যে চূড়া, পর্বতের যে চূড়া সেগুলোকে শৃঙ্গ বলা হয়, এই সুউচ্চ শৃঙ্গ থাকে। আর অনেক উঁচু পর্বতের চূড়ায় বরফ জমে থাকে, কারণ আমরা জানি যত উচ্চতা বাড়বে তত তাপমাত্রা কমবে, তো পর্বত অনেক উঁচু হয়, সেই কারণে তাপমাত্রা খুব কম হয়, তাই পর্বতের চূড়ায় বরফ জমে থাকে সবসময়। দেখবে হিমালয় পর্বত যদি দেখো, বা কোথাও দার্জিলিং বা এই সমস্ত জায়গায় বেড়াতে যাও, তখন দেখবে উঁচু পর্বতে সবসময় বরফ জমে আছে। কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং থেকে দেখা যায় বরফ জমে থাকে। তো এই পর্বতের এগুলো বৈশিষ্ট্য। এবার পর্বতের শ্রেণী বিভাগ। পর্বত কয় প্রকারের হয়? পর্বত প্রধানত 3 প্রকারের হয়। একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, 2 হচ্ছে স্তূপ পর্বত, আর 3 নম্বর হচ্ছে আগ্নেয় পর্বত। এছাড়াও আর একটা পর্বত হয়, সেটা হচ্ছে ক্ষয়জাত পর্বত, সেটা আলোচনা হবে। তাহলে 3 প্রকারের মেইনলি পর্বত আছে, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত। তো এই 3টে পর্বত সম্পর্কে এবার আলোচনা করব। আর তার আগে পর্বতের কিছু অংশ সম্পর্কে আমরা দেখে নেবো। পর্বতের এই যে একটা পর্বত, এই পর্বতের কোনটাকে কি বলা হয়? দেখো, পর্বতের একেবারে যে উঁচু চূড়াগুলো আছে সেগুলোকে বলা হয় পর্বতের শৃঙ্গ। পর্বতের যে উঁচু চূড়াগুলো আছে সেগুলোকে বলা হয় পর্বত শৃঙ্গ। তাহলে এই যে এটা ধরো একটু
চূড়া, তাহলে এটাকে বলা হবে শৃঙ্গ। পর্বত শৃঙ্গ বলা হবে এটাকে, পর্বত শৃঙ্গ। দুটো পর্বতের মাঝে যে নিচু জায়গাটা আছে সেটাকে বলা হবে উপত্যকা, সেটাকে বলা হবে উপত্যকা। এই যে দুটো পর্বতের মাঝে যে নিচু জায়গাটা আছে সেটাকে বলা হবে উপত্যকা, উপত্যকা। তাহলে এটা হচ্ছে উপত্যকা। তাহলে দুটো পর্বতের মাঝে যে নিচু জায়গাটা সেটা হচ্ছে উপত্যকা। ঠিক আছে। অনেকগুলো পর্বত চূড়া যখন পাশাপাশি থাকবে, অনেকগুলো পর্বত যখন পাশাপাশি থাকবে, তখন দেখো একটা শ্রেণীর মতো হচ্ছে। স্কুলে যেমন ক্লাসরুম গুলো পরপর পরপর থাকে, যেন একটা শ্রেণী, ঠিক তেমনই এই পর্বতগুলো দেখো পরপর আছে। তো এই অনেকগুলো পর্বত যখন পাশাপাশি থাকে, অনেকগুলো পর্বত চূড়া যখন পাশাপাশি থাকে, অনেকগুলো পর্বত শৃঙ্গ যখন পাশাপাশি থাকে, তখন তাকে বলা হয় পর্বত শ্রেণী। কি বলা হয়? পর্বত শ্রেণী। তাহলে এই পুরোটা হচ্ছে একটা পর্বত শ্রেণী, এই পুরোটা হচ্ছে পর্বত শ্রেণী। এই পুরোটা হচ্ছে পর্বত শ্রেণী। তাহলে পর্বতের সব থেকে উঁচু অংশটাকে বলা হয় পর্বত চূড়া, বা চূড়াটাকে বলা হয় শৃঙ্গ। দুটো পর্বতের মাঝে যে নিচু জায়গাটা আছে সেটাকে বলা হয় উপত্যকা। আর অনেকগুলো পর্বত শৃঙ্গ যখন পাশাপাশি থাকে তখন বলা হবে শ্রেণী, পর্বত শ্রেণী। আর অনেক দিক থেকে বিভিন্ন পর্বত শ্রেণী যখন একটা জায়গায় এসে মিলিত হয়, অনেকগুলো পর্বত শ্রেণী যখন একটা জায়গায় এসে মিলিত হয়, তাকে বলা হয় পর্বত গ্রন্থি, পর্বত গ্রন্থি, পর্বত গ্রন্থি বলা হয়। ঠিক আছে। তাহলে এই কটা পয়েন্ট তোমরা একটু মনে রাখবে। সব থেকে যেটা উঁচু অংশ সেটাকে বলা হচ্ছে শৃঙ্গ, দুটো পর্বতের মাঝে যে নিচু জায়গা সেটাকে বলা হচ্ছে উপত্যকা, অনেকগুলো পর্বত শৃঙ্গ পাশাপাশি আছে পর্বত শ্রেণী, আর অনেকগুলো পর্বত শ্রেণী একটা জায়গায় এসে মিলিত হলে তাকে বলা হবে পর্বত গ্রন্থি। বোঝা গেল? বেশ। আচ্ছা, এইবার এই যে বিভিন্ন রকমের পর্বত বললাম, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, সেই পর্বতগুলো কিভাবে সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে ভঙ্গিল পর্বত। একটা হিমালয় যেমন একটা ভঙ্গিল পর্বত, কিভাবে সৃষ্টি হয় দেখো। এই যে বললাম আমাদের পৃথিবীর ওপর বিভিন্ন রকম প্লেট আছে এবং প্লেটগুলো সব নড়াচড়া করছে, কখনো কাছে আসছে, কখনো দূরে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো অনেক সময় এরকম হয়, দুটো পাত এবং তার মাঝে অনেকটা পলি আছে, পলি, একটা বড় অঞ্চলে পলি আছে। এইবার এই দুটো পাত যদি পরস্পরের দিকে আসে, পরস্পর কাছে আসে, পরস্পর কাছে আসে, তাহলে কি হবে? দুটো পাত যদি পরস্পরের কাছে আসে, তাহলে এই যে মাঝের যে পলি আছে, এই পলির উপর তো চাপ পড়বে, প্রচন্ড চাপ পড়বে, তাই না? এই পলির উপর চাপ পড়ে তখন কি হবে? পলিটা ভাঁজ খেয়ে যাবে, এবং যত এটা চাপ পড়বে তত ভাঁজ খেয়ে পলিটা উপরের দিকে উঠে যাবে, ভাঁজ খেয়ে মাঝের পলি উপরের দিকে উঠে যাবে, এবং তখন একটা পর্বত সৃষ্টি হবে, তাকে বলা হবে ভঙ্গিল পর্বত। বোঝা গেল? যে দুটো পাত পরস্পরের কাছে আসছে এবং মাঝের যে পলি আছে সেই পলিতে প্রচন্ড চাপ পাচ্ছে, এবং সেই চাপে কি হচ্ছে? পলির মধ্যে ভাঁজ সৃষ্টি হচ্ছে, এবং ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, এবং সৃষ্টি হচ্ছে ভঙ্গিল পর্বত। উদাহরণটা দেখে নেব। কি কি উদাহরণ দেখো। এশিয়া মহাদেশের হিমালয়, আমাদের এই এশিয়া মহাদেশ, সেখানে হিমালয় পর্বত আছে। আমাদের ভারতবর্ষ রয়েছে হিমালয় পর্বত, বেশ কিছুটা অংশ। ইউরোপের আল্পস আছে। উত্তর আমেরিকার রকি, রকি ভাই নয়, উত্তর আমেরিকার রকি। দক্ষিণ আমেরিকার আন্দিজ, এগুলো হচ্ছে সব ভঙ্গিল পর্বতের উদাহরণগুলো একটু ভালো করে তোমরা জেনে রাখবে। উদাহরণগুলো শর্ট প্রশ্ন তো অনেক সময় আসে, তো উদাহরণগুলো একটু ভালো করে জেনে নেবে, একটু মুখস্থ করে নেবে উদাহরণগুলো। বেশ, এবার 2 নম্বর পর্বত আসি, স্তূপ পর্বত। অনেক সময় ভূপৃষ্ঠে ভূ আলোড়নের ফলে ফাটলের সৃষ্টি হয়, অনেক সময় ভূমিকম্প হয়, তার ফলে ফাটলের সৃষ্টি হয়। ধরো একটা ভূপৃষ্ঠ, ধরো এখানে ধরো একটা ফাটলের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এখানে একটা ফাটলের সৃষ্টি হয়েছে। আবার পরবর্তী একটা ভূ আলোড়নে কি হতে পারে? সেই ফাটল বরাবর কোনো একটা অংশ, মাঝের অংশটা উপরের দিকে উঠে যেতে পারে, আবার মাঝের অংশটা উপরের দিকে উঠে যেতে পারে, আবার দুই পাশের মাঝের অংশটা উপর দিকে উঠে গেল পাশের অঞ্চলটা থেকে, তাহলে মাঝের অংশটা উঁচু হয়ে গেল, ফলে সেটা একটা পর্বতের মতো হতে পারে। আবার কি হতে পারে? মাঝের অংশটা একই থাকলো, নিচের অংশ দুটো বসে গেল, ওই ফাটল বরাবর নিচের অংশ দুটো বসে গেল, ফলে মাঝের অংশটা উঁচু হয়ে থাকলো, ফলেও পর্বতের সৃষ্টি হতে পারে। অথবা হতে পারে
এই দুটো অংশ একই থাকলো, মাঝের অংশটা বসে গেল ঠিক এরকম, তাহলে দুই পাশের অংশটা উঁচু হয়ে থাকলো। এইভাবে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলা হয় স্তূপ পর্বত। তাহলে কি হলো ব্যাপারটা, ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হলো। পরবর্তী কোনো ভূ আলোড়নে, ভূ আলোড়ন মানে ভূমিকম্প, পরবর্তী ভূ আলোড়নে এই তিনটের মধ্যে যে কোনো হতে পারে, মাঝের অংশটা উপরের দিকে উঠে যেতে পারে দিয়ে পর্বত হতে পারে, অথবা দুই পাশের অংশ নিচের দিকে বসে গিয়ে তাহলে মাঝের অংশটা উঁচু থাকবে তাহলে পর্বত হতে পারে, অথবা পাশের অংশ দুটো একই আছে মাঝের অংশটা নিচের দিকে বসে গিয়ে পর্বত হতে পারে। তো এইভাবে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলা হয় স্তূপ পর্বত। এই যে দেখো ভারতে একটা আছে স্তূপ পর্বত, যেটা হচ্ছে মধ্য ভারতের সাতপুরা। এখানে কি হয়েছে দেখো, তোমরা ছবিটা দেখো, পাশের দুটো অঞ্চল উঁচু আছে আর মাঝেরটা দেখো বসে গিয়েছে, তাহলে দেখো ঠিক এইরকম ভাবে হয়েছে, পাশের দুটো উঁচু আছে মাঝেরটা বসে গিয়েছে, তাহলে ঠিক এইরকম ভাবে হয়েছে এই স্তূপ পর্বতটা। উদাহরণগুলো একবার দেখে নেবো। ভারতের সাতপুরা, এই যেটা সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটা স্তূপ পর্বত, ফ্রান্সের ভোজ, ফ্রান্সের ভোজ, তাহলে এই তিনটে হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। ঠিক আছে, বোঝা গেল। এবার আসবো আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত কি দেখো, আমরা জানলাম যে পৃথিবীর ভিতরে ম্যাগমা রয়েছে, পৃথিবীর ভিতরে ম্যাগমা রয়েছে, প্রচন্ড উত্তপ্ত ম্যাগমা, একটা থকথকে একটা পদার্থ ম্যাগমা। এবার সেই ম্যাগমা পৃথিবীর ভিতরে আছে, কিন্তু পৃথিবীর মধ্যে যদি কোনো দুর্বল স্থান থাকে, কোনো ফাটল থাকে, সেই ফাটল দিয়ে কি হয়, পৃথিবীর ভিতর থেকে ম্যাগমা বেরিয়ে পড়বে। ঠিক ফুটবলের মতো, ফুটবলের ভিতরে কি আছে, হাওয়া আছে, কোনো জায়গায় যদি একটু ফুটো হয়ে যায় তাহলে কি হবে, সেখান দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, তাই তো? ঠিক তেমনি পৃথিবীর ভিতরটাই ম্যাগমাতে ভর্তি আছে, এবং কোথাও যদি একটু ফাটল বা ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে পড়ে। ঠিক এরকম ভাবে পৃথিবীর ম্যাগমা কোনো ফাটল দিয়ে বেরিয়ে পড়ে, অনেক সময় পর্বতের উপরে যে সমস্ত জ্বালামুখ থাকে সেখান থেকে বেরোয়। এবার এই ম্যাগমা বেরিয়ে এসে অনেক সময় জমা হয়ে হয়ে একটা শঙ্কু আকৃতির বা ত্রিভুজ আকৃতির একটা পর্বতের সৃষ্টি করে, এই পর্বতটাকে বলা হয় আগ্নেয় পর্বত। এই যে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে, ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়। সেই লাভা, ছাই এইসব জমা হয়ে যে ত্রিভুজ আকৃতির বা শঙ্কু আকৃতির যে পর্বত সৃষ্টি হয় তাকে বলা হয় আগ্নেয় পর্বত। বোঝা গেল? তাহলে এই পৃথিবীর ভিতরে যে ম্যাগমা আছে, কোনো দুর্বল স্থল দিয়ে বেরিয়ে এলো, ফাটল দিয়ে বেরিয়ে এলো, তারপর সেই ম্যাগমা বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলা হয়। সেই লাভা জমা হয়ে দীর্ঘদিন ধরে জমা হতে হতে সেই একটা উচ্চ ত্রিভুজের মতো পর্বতের সৃষ্টি হলো, তাকে বলা হচ্ছে আগ্নেয় পর্বত। যেমন দেখো, এটা দেখো জাপানে আছে, এটা হচ্ছে জাপানের ফুজিয়ামা, ফুজিয়ামা পর্বত। তোমরা বলতে পারো বরফ জমে আছে কেন? বরফ জমে আছে এই কারণে যে উঁচু যত হবে তত ঠান্ডা, মানে খুব ঠান্ডা হয়, সবসময় তো আর অগ্নুৎপাত হয় না, যখন হয় তখন বরফ গলে যায়, যখন বরফ অগ্নুৎপাত হয় না তখন আবার বরফ জমে থাকে, এরকম আর কি। তো উদাহরণগুলো দেখে নাও, জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস এবং এটনা দুটো আছে, আফ্রিকার কিলিমানজারো, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। তো এই হচ্ছে কিছু আগ্নেয় পর্বতের উদাহরণ। উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, এর উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। এইবার এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। কি, এই সমস্ত যে সমস্ত পর্বত, বঙ্গীল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, এগুলো যখন অনেক প্রাচীনকালে যেসব পর্বত তৈরি সৃষ্টি হয়েছে, যেগুলো বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি, যেমন বৃষ্টিপাত, তারপরে বায়ু প্রবাহ, এইসবের দ্বারা কি হয়, তারপরে হিমবাহ, এইসবের দ্বারা কি হয়, এইসব পর্বতগুলো ক্ষয় পায়, মানে ধীরে 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 উচ্চতা কমে যায়। তখন এর উপর বৃষ্টি পড়ছে, এর উপর দিয়ে প্রচন্ড গতিবেগে বায়ু প্রবাহিত হচ্ছে, হিমবাহ এর উপর দিয়ে যাচ্ছে, এইসবের ফলে কি হয়, এই পর্বতের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। এই কমে কমে অনেক সময় অনেক উঁচু পর্বত অনেক ততটা উঁচু থাকে না, অনেক উচ্চতা কমে যায়, তখন তাকে বলা হয় ক্ষয়জাত পর্বত, মানে ক্ষয় পেয়েছে পর্বতগুলো, তাই তাকে বলা হয় ক্ষয়জাত পর্বত। বোঝা গেল? হ্যাঁ, যেমন ভারতের আরাবল্লী একটা ক্ষয়জাত পর্বতের উদাহরণ। বেশ, এবার আসবো মালভূমিতে। মালভূমি দেখো কি, মালভূমি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে এটা কম করে 300 মিটারের বেশি উঁচু হবে, সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উঁচু, এবং চারপাশ খাড়া ঢালযুক্ত, খাড়া একদম সোজা উঠে যাবে, এবং উপরের অংশটা কিন্তু ঢেউ খেলানো হতে পারে, চারপাশ খাড়া ঢালযুক্ত, উপরের অংশটা ঢেউ খেলানো, এই রকম ভূমিরূপকে বলা হয় মালভূমি। এই যে দেখতে পাচ্ছ, চারপাশ দেখো খাড়া ঢালযুক্ত উঠে গেছে, খাড়া ঢালযুক্ত উঠে গেছে, আর উপরের অংশটা সমতল হতে পারে অথবা ঢেউ খেলানো হতে পারে, তাহলে এইটা হচ্ছে মালভূমি। মালভূমি তাহলে কি বলছে দেখো, সমুদ্র সমতল থেকে 300 মিটারের বেশি উঁচু, 300 মিটারের বেশি উঁচু, চারপাশ খাড়া ঢালযুক্ত হবে, চারপাশ খাড়া ঢালযুক্ত হবে, উপরিভাগ সমতল বা ঢেউ খেলানো, এইরূপ ভূমিরূপকে মালভূমি বলে। তাহলে
300 মিটারের বেশি উঁচু হবে সমুদ্রপৃষ্ঠ থেকে, চারপাশ খাড়া ঢালযুক্ত হয়ে যাবে, একদম খাড়া উঠে যাবে, এবং উপরের অংশটা, উপরিভাগ মানে উপরের অংশটা সমতল হতে পারে, আবার ঢেউ খেলানো হতে পারে। এই রকম ভূমিরূপকে বলা হয় মালভূমি। বেশ, এবার চলো মালভূমির কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। প্রথম কথা, সমুদ্র সমতল থেকে 300 মিটারের বেশি হয়, তা তোমরা যা পড়লাম। আর মালভূমির চারপাশ খাড়া ঢালযুক্ত হয়, দেখো খাড়া ঢালযুক্ত, উপরিভাগ সমতল বা ঢেউ খেলানো, দেখতে অনেকটা টেবিলের মতো। ঠিক টেবিলে যেমন চারপাশটা উঁচু পায়া থাকে, খাড়া ঢালযুক্ত থাকে, উপরের অংশটা সমান থাকে, ঠিক তেমনি মালভূমিরও তাই হয়, চারপাশ খাড়া ঢালযুক্ত, উপরের অংশটা সমতল, যেটা দেখতে অনেকটা টেবিলের মতো হয়, তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। তো একটা কোয়েশ্চেন থাকে যে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়, তাহলে কি বলবে? মালভূমির চারপাশ খাড়া ঢালযুক্ত, একদম খাড়া ঢালযুক্ত, উপরের অংশ সমতল অথবা ঢেউ খেলানো, এইরকম অনেকটা দেখতে টেবিলের মতো, তাই একে বলা হয় টেবিল ল্যান্ড। বোঝা গেল? বেশ, এবার মালভূমির শ্রেণী বিভাগ। মালভূমি কয় প্রকারের হয়? প্রথম হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, 2 নম্বর হচ্ছে লাভা গঠিত মালভূমি, 3 নম্বর হচ্ছে মহাদেশীয় মালভূমি, আর 4 নম্বর হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। এই 4 প্রকার মালভূমি সম্পর্কে এবার চলো আমরা দেখব। প্রথম হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। তো কি দেখো, পর্বত বেষ্টিত নাম থেকেই বুঝতে পারছো যে চারিদিকে পর্বত, মাঝখানে একটা মালভূমি, তাকে বলা হবে পর্বত বেষ্টিত মালভূমি। চারিদিকে পর্বত দিয়ে ঘেরা যে মালভূমি, তাকে বলা হবে পর্বত বেষ্টিত মালভূমি। কিভাবে সৃষ্টি হয় দেখো বলি। এই যে বললাম ভঙ্গিল পর্বত যখন সৃষ্টি হয়, দুটো পাত কি হচ্ছে, পাশাপাশি আসছে, মাঝের যে পলি, সেই পলিতে চাপ পেয়ে ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এইবার এই যখন চাপ পেয়ে ভাঁজ খেয়ে উঠে যাচ্ছে, তখন চারপাশের অংশটা বেশি উপরে উঠে যাচ্ছে, সেইটা পর্বত হয়ে যাচ্ছে। আর মাঝের অংশটাও তো উঠছে, মাঝের অংশটা ওই চারপাশের থেকে একটু কম, অপেক্ষাকৃত কম উপরে উঠছে, সেটাও উচ্চভূমি। সেই উচ্চভূমিটা হচ্ছে মালভূমি। চারপাশে পর্বত তৈরি হচ্ছে, যখন দুটো পাত পাশাপাশি আসছে, চারপাশটা বেশি চাপ পেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, ফলে চারপাশটায় পর্বত তৈরি হচ্ছে, মাঝেরটা একটু কম উঁচুতে উঠছে, এবং সেই যে উচ্চভূমিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মালভূমি। তো এইভাবে যে মালভূমিগুলো সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। এর চারিদিকে পর্বত দিয়ে ঘেরা থাকে, আর মাঝখানে মালভূমিটা থাকে। এই যেমন ধরো এইটা, চারিদিকে পর্বত আছে, মাঝখানে মালভূমি আছে। হয়তো সব পর্বতগুলো দেখতে পাচ্ছ না ছবিতে, কিন্তু চারিদিকে পর্বত, মাঝে মালভূমি। এটা উদাহরণ হচ্ছে, এটা হচ্ছে তিব্বত মালভূমি, এটা তিব্বত মালভূমি। তো এই মালভূমি হিমালয় ও কুইনলুন পর্বতের মধ্যে অবস্থিত। একটা হিমালয় আর একটা কুইনলুন, এই দুটো পর্বতের মধ্যে অবস্থিত। এটা পৃথিবীর বৃহত্তম মালভূমি, সব থেকে বড় মালভূমি। তাহলে যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে, তখন দুটো পাত আসছে কাছাকাছি, চাপে মাঝের অংশটা, চারিপাশের অংশটা বেশি উপরের দিকে উঠে যাচ্ছে, মাঝের অংশটা অপেক্ষাকৃত কম উপরে উঠছে, সেটাও উচ্চভূমি, সেটাও উঠছে। সেই যে উচ্চভূমিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মালভূমি। এটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। বোঝা গেল? তাহলে হিমালয় পর্বত আর কুইনলুন পর্বতের মাঝে রয়েছে তিব্বত মালভূমি, যেটা পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। তাহলে পর্বত বেষ্টিত মালভূমি চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত, পর্বত দ্বারা ঘেরা, তাই তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। বেশ, এবার হচ্ছে লাভা গঠিত মালভূমি। এই যে বললাম যে পৃথিবীর ভিতর থেকে, ভূগর্ভ থেকে লাভা বেরোয়, সেই লাভা জমে এত পর্বত হয় অনেক উঁচু, আবার অনেক সময় অনেক দূর বিস্তৃত অঞ্চল জুড়ে লাভা ছড়িয়ে পড়ে, ফলে যে মালভূমিও সৃষ্টি হয়, সেই মালভূমিকে বলা হয় লাভা গঠিত মালভূমি। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। পর্বত দেখলে তো উপরের দিকে জমা হতে হবে, একদম ত্রিভুজ আকৃতির, শঙ্কু আকৃতির হতে হবে। আর অনেক সময় অনেক লাভা পাতলা হয়, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে মালভূমির সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে লাভা গঠিত মালভূমি। যেমন দেখো ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি, এইগুলো, এই যে এটা দাক্ষিণাত্য মালভূমি, তো এইগুলো লাভা গঠিত মালভূমি, লাভা থেকে সৃষ্টি হয়। বেশ, এবার হচ্ছে মহাদেশীয় মালভূমি। এই মহাদেশীয় মালভূমি একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে। কিভাবে হয় দেখো, আমাদের পৃথিবীতে অনেক আলোড়ন হয়, ভূ আলোড়ন হয়, ভূমিকম্প হয়, তার ফলে অনেক সময় পৃথিবীর কোন একটা বিস্তীর্ণ অঞ্চল উপরের দিকে উঠে যেতে পারে, যেখানে আছে সেখান থেকে উপরের দিকে উঠে যেতে পারে ভূ আলোড়নের ফলে, এবং সেটা একটা উচ্চভূমি রূপে অবস্থান করে। সেই রকম হলে সেটাকে বলা হবে মহাদেশীয় মালভূমি। ভূ আলোড়নের ফলে, ভূমিকম্পের ফলে, কোন একটা অংশ কি হলো, উপরের দিকে উঠে গেল, ফলে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা মালভূমির সৃষ্টি হলো, সেটাকে বলা হবে মহাদেশীয় মালভূমি। ঠিক আছে? যেমন উদাহরণ দেখো, আফ্রিকা মালভূমি, কানাডা সিল্ট, গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার মালভূমি। আফ্রিকা মালভূমি আছে, কানাডা সিল্ট, গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার মালভূমি, এগুলো হচ্ছে মহাদেশীয় মালভূমির উদাহরণ। একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে, বেশিরভাগ এগুলো যে সমস্ত প্রচন্ড মেরু অঞ্চলের দিকে প্রচন্ড ঠান্ডা, সেসব দিকে এইসব মালভূমি বেশি দেখা যায়।
বেশ। আর এবার 4 নম্বর হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। কোনো একটা মালভূমি ধরো বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি, যেমন বৃষ্টিপাত, তারপরে ধরো বায়ুপ্রবাহ, এইসবের দ্বারা ক্ষয় পায়, ধীরে ধীরে ক্ষয় পায়, এবং তারপর বিভিন্ন নদী এবং নদীর শাখা নদী এইসবের দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, আলাদা হয়ে পড়ে, বিচ্ছিন্ন হয়ে পড়ে, আলাদা হয়ে পড়ে। একটা মালভূমি হয়তো ছিল, পরবর্তীকালে নদী দ্বারা, নদীর ক্ষয়কার্যের দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল, সেই রকম মালভূমিকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে প্রথমে কি হয়, বিভিন্ন ক্ষয়কারী শক্তি, যেমন ধরো বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, এইসবের দ্বারা ক্ষয় পায়, ক্ষয় পাওয়ার পরে নদীর স্রোত এবং নদী এবং তার শাখা নদীর দ্বারা মালভূমিটা যদি আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাকে বলা হবে ব্যবচ্ছিন্ন মালভূমি। যেমন ছোটনাগপুর মালভূমি, দেখো এই মালভূমিটা দেখো আলাদা হয়ে গেছে, এ দেখো একটা মালভূমি, এটা একটা মালভূমি, নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হয়ে গেছে, তাই এটাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। ছোটনাগপুর মালভূমি আমাদের ভারতবর্ষে। বেশ, এবার মালভূমি সম্পর্কিত একটা কোশ্চেন থাকে, পামির মালভূমি, এটা এশিয়া মহাদেশের মধ্যেই রয়েছে। এই যে দেখো পামির মালভূমি, এই যে দেখো এটা এশিয়া মহাদেশ, এই ভারত থেকে কিছুটা উত্তরে আছে, এই দেখো পামির মালভূমি, এইটা এশিয়া মহাদেশেই রয়েছে। তো পামির মালভূমি, যার উচ্চতা হচ্ছে 4873 মিটার, 4873 মিটার, এটা পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এটা সব থেকে উঁচু মালভূমি, তাই একে পৃথিবীর ছাদ বলা হয়। এটা অনেক বিস্তৃত অঞ্চল জুড়ে এবং অনেক উঁচু, তাই একে একটা ছাদের মতো দেখায়, তাই একে বলা হয় পৃথিবীর ছাদ। তাহলে পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ, কারণ কি, এটা সব থেকে উঁচু মালভূমি, 4873 মিটার, তাই একে পৃথিবীর ছাদ বলা হয়। এই যে দেখো, এটা দেখো, এইটা হচ্ছে পামির মালভূমি, ঠিক আছে। এবার আসবো সমভূমি। সমভূমি সম্পর্কে আলোচনা করব। তো দেখো সমভূমি কি, সমুদ্র সমতল থেকে 300 মিটারের কম উঁচু, 300 মিটারের কম, এবং উপরের অংশ সমান। সমভূমি তো সমান হবে, বা সামান্য একটু ঢেউ খেলানো, সব জায়গায় যে সমান হয় তা না, একটু একটু ঢেউ খেলানো কোথাও কোথাও হয়, সেই রূপ ভূমিরূপকে বলা হবে সমভূমি। তাহলে 300 মিটারের কম উঁচু হবে, 300 মিটারের কম, উপরের অংশ সমতল হতে পারে অথবা সামান্য ঢেউ খেলানো, তাকে বলা হবে সমভূমি। ওকে, সমভূমির বৈশিষ্ট্য দেখবো, সমুদ্র সমতল থেকে 300 মিটারের কম উঁচু, এটা তো দেখলাম। উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো, ওটাও দেখলাম। আর বেশিরভাগ সমভূমি নদীর পলি দ্বারা গঠিত হয়, খুবই উর্বর হয়। আমরা জানি সমভূমি অঞ্চলে অনেক নদী থাকে, এবার নদীর পলি দুই তীরে জমা হয়, ফলে এই আর পলি মাটি খুব উর্বর হয়, ভালো চাষবাস হয়। তো সেই কারণে বলছে সমভূমি পলি মাটি দ্বারা গঠিত হয়, খুব উর্বর হয়। ওকে, সমভূমি আবার কয় প্রকার দেখো, পলি গঠিত সমভূমি 1, 2 হচ্ছে লাভা সমভূমি, আর 3 হচ্ছে লোয়েস সমভূমি। পলিগঠিত, লাভা, লোয়েস। চলো দেখি কি পলিগঠিত সমভূমি। যে এই যে বললাম নদী, সমভূমি অঞ্চলে অনেক নদী আছে, সেই নদী তার পলি ইত্যাদি, নদী বা হ্রদ এগুলো তার পলি তার নদীর দুই তীরে জমা করে, সঞ্চয় করে, এর ফলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হয় পলিগঠিত সমভূমি। দেখো এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই দুই তীরে পলি জমা করে দেখো এই সমভূমিটা সৃষ্টি করেছে, এটা পলিগঠিত সমভূমি। আমাদের ভারতবর্ষে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি বিশাল বড় পলিগঠিত সমভূমি, এই সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র বিশাল বড় পলিগঠিত সমভূমি সৃষ্টি করেছে। 2 নম্বর হচ্ছে লাভা সমভূমি, অনেক পাতলা লাভা, লাভা অনেক গাঢ় হতে পারে, পাতলা হতে পারে। পাতলা লাভা কি হয়, অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, ছড়িয়ে পড়ে, তখন একটা এরকম সমভূমি সৃষ্টি হতে পারে। এই যে দেখো, ও প্রথমে লাভা গরম থাকে, পরবর্তীকালে ঠান্ডা হয়ে যায়, তখন সমভূমি হয়ে যায়। তো এরকম সমভূমিকে বলা হয় লাভা সমভূমি। যেমন ভারতের দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি, ভারতের দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি, দক্ষিণ মানে দক্ষিণ ভারতে আছে এটা, ভারতের দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি, তো এটা হচ্ছে লাভা সমভূমি। লোয়ের সমভূমিটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার অনেক সময় প্রশ্ন থাকে। মরুভূমিতে দেখো, মরুভূমিতে তো প্রচুর বালি থাকে, আর মরুভূমিতে খুব প্রচন্ড গতিবেগে বায়ু প্রবাহিত হয়, হাওয়া দেয় খুব জোরে। তো কি হয়, সেই হাওয়ার কারণে কি হয়, মরুভূমির বালি এক জায়গা থেকে উড়ে গিয়ে আরেক জায়গায় গিয়ে জমা হয়, মরুভূমির বালি এক জায়গা থেকে উড়ে গিয়ে আরেক জায়গায় জমা হয়। তো এই যে মরুভূমির বালি এক জায়গা থেকে উড়ে গিয়ে এক জায়গায় জমা হয়, দিয়ে কোনো একটা সমভূমির সৃষ্টি হতে পারে। এক জায়গার বালি এক জায়গায় উড়ে গিয়ে কোথাও গিয়ে জমা হয়ে একটা সমভূমির সৃষ্টি হলো, সেইটাকে বলা হবে লোয়ের সমভূমি। দেখো কি হয়, দেখো একটা উদাহরণ দিচ্ছি, মধ্য এশিয়ার গোবি মরুভূমি, মধ্য এশিয়ার গোবি মরুভূমি, এই দেখো এটা হচ্ছে গোবি মরুভূমি, ঠিক আছে, মধ্য এশিয়ায় রয়েছে গোবি মরুভূমি। এখান থেকে বালি উড়ে এসে চীনের হোয়াংহ নদীর উপত্যকা, এই দেখো এটা হচ্ছে চীনের হোয়াংহ নদী উপত্যকা, নীল রঙের নদীটা থেকে হোয়াংহ নদী উপত্যকা, এই হোয়াংহ নদী, এই দেখো এখান থেকে পলি বা এই বালি উড়ে এসে এই হোয়াংহ নদী উপত্যকায়, নদীর যে তীর সেই নদী উপত্যকায় জমা হয়েছে, দেখো
এই হোয়াংহ নদী উপত্যকা। এই দেখো তারপরে এই যে সমভূমিটা সৃষ্টি হচ্ছে এটাকে বলা হয় লোয়েস্ট সমভূমি। এই যে চীনের এইখান থেকে এটা গোবি মরুভূমি, এখান থেকে বালি এখানে উড়ে এসছে, এখান থেকে বালি এখানে উড়ে এসছে, এবার এই জায়গাটাই জমা হয়েছে। এই জায়গাটা হচ্ছে চীনের, এইটা হচ্ছে হোয়াংহ নদী, এই যে এটা হচ্ছে হোয়াংহ নদী, এটা হোয়াংহ নদী, এই হোয়াংহ নদীর উপত্যকায় জমা হয়েছে এবং এই যে সমভূমিটা সৃষ্টি হয়েছে এটাকে বলা হচ্ছে লোয়েস্ট সমভূমি। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে মরুভূমির বালি উড়ে গিয়ে কোথাও জমা হয়ে যে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হয় লোয়েস্ট সমভূমি। যেমন উদাহরণ হচ্ছে মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বালি উড়ে এসে চীনের হোয়াংহ নদীর তীরে জমা হয়ে লোয়েস্ট সমভূমির সৃষ্টি করেছে। চীনের হোয়াংহ নদী উপত্যকায় জমা হয়ে লোয়েস্ট সমভূমির সৃষ্টি হয়েছে, আর এসছে কোথায় থেকে? মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে। ঠিক আছে, বেশ। এইবার এইটা চ্যাপ্টার একদম শেষ টপিক, আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব। এই যে বিভিন্ন রকমের ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো আমাদের মানুষের জীবনেও অনেক প্রভাব সৃষ্টি করে। কি রকম দেখো, এই দেখো পার্বত্য অঞ্চলে দেখো বরফ গলা জল থেকে বিভিন্ন নদীর সৃষ্টি হয়, সেই নদী আবার বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়, তাহলে পর্বতের এটা একটা গুরুত্ব বলতে পারো। 2 নম্বর হচ্ছে দেখো পার্বত্য অঞ্চলে আমাদের ভারতের যে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, সেই পর্বতে বা বিভিন্ন পর্বতে, যেমন পশ্চিমঘাট পর্বত একটা, এই সমস্ত পর্বতে মৌসুমী বায়ু, ভারতের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে আরব সাগর, দক্ষিণ পশ্চিম এই অঞ্চল থেকে মৌসুমী বায়ু ভারতে আসে এবং মৌসুমী বায়ু এই পর্বতে বাধা পায়, মৌসুমী বায়ু আসছে পর্বতে বাধা পেল এবং বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত হয়। মৌসুমী বায়ু ঢুকছে ভারতে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে এলো, এসব পর্বত দ্বারা বাধা পেয়ে বৃষ্টিপাত করে, এই জন্যই ভারতে বর্ষাকাল হয়। তাহলে এটা একটা পর্বতের গুরুত্ব বা প্রভাব। আর কি হয় দেখো, পার্বত্য অঞ্চলের মানে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য খুব বিশাল, দারুণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, ফলে বিভিন্ন মানুষ সেই প্রাকৃতিক সৌন্দর্যকে দেখার জন্য সেখানে বেড়াতে যায়, তাই না? বেড়াতে যায়, ফলে পর্যটন শিল্পের বিকাশ হয়, পর্যটন শিল্পের উন্নতি হয়। এর ফলে সেখানে অনেক কিছু দোকান তৈরি হয়, অনেক হোটেল তৈরি হয়, সেখানে অনেক মানুষ কাজ করে, অনেকে ধরো গাড়ি চালায়, সেখানে লোক মানুষকে বেড়াতে নিয়ে যায়, এইসব কাজের সঙ্গে মানুষ যুক্ত হয়, ফলে মানুষের জীবিকা নির্বাহ হয়। তাহলে এইগুলো হচ্ছে পর্বতের গুরুত্ব। এবার আসি মালভূমির গুরুত্ব। মালভূমি অঞ্চল অতটা উর্বর হয় না, ফলে চাষবাস ভালো হয় না, কিন্তু মালভূমি অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, বিভিন্ন খনিজ সম্পদ মানে কয়লা, আকরিক, লোহা এইসব পাওয়া যায়, ফলে এইসব খনিজ সম্পদ তোলার সঙ্গে অনেক লোক যুক্ত থাকে, খনি থেকে এইসব তোলে, ফলে চারিপাশে অনেক লোকালয় তৈরি হয়, সেখানে ব্যবসা বাণিজ্য হয়, শিল্প গড়ে ওঠে, এইসব কিছু হয়, মালভূমির এটা গুরুত্ব। আর সমভূমিতে তো আমরা বাস করি, সমভূমিতে কৃষিকাজ ভালো হয়, শিল্প ভালো হয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়, যোগাযোগ ব্যবস্থা ভালো, চিকিৎসা ব্যবস্থা ভালো, ফলে সমভূমিতে প্রচুর মানুষ বাস করে, সমভূমিতে সব থেকে বেশি মানুষ বাস করে। তো এই হচ্ছে ভূমিরূপ চ্যাপ্টার এই পর্যন্তই। তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ভূমিরূপ এই চ্যাপ্টারটা। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।